আমাদের চারপাশের এই যে জগৎ এর কিন্তু কিছু গোপন নিয়ম আছে আর সেই নিয়মগুলো লেখা পদার্থবিজ্ঞানের ভাষায়। এই ভাষাটা খুবই নিখুঁত, কিন্তু মাঝে মাঝে আমাদের সাধারণ জ্ঞানের সঙ্গে এ ঠিক মেলে না। আজকের এই বিশ্লেষণে আমরা সেই ভাষার অ আ খ খ শিখব আর দেখব সেটা দিয়ে কিভাবে খুব সাধারণ একটা ধাঁধার সমাধান করে ফেলা যায়। চলুন একদম সহজ একটা দৃশ্য দিয়ে শুরু করি। ভাবুন তো, একটা বই বা একটা আপেল কিছু একটা টেবিলের উপর স্থির হয়ে আছে। এখন প্রশ্ন হলো, এই যে স্থির বস্তুটা, এর ওপর ঠিক কি বল কাজ করছে? একটু ভাবলেই হয়তো দু একটা উত্তর মাথায় চলে আসবে। তো এখানে আসলে দুটো প্রধান বল কাজ করছে। এক হলো পৃথিবীর মহাকর্ষ বল, যেটা বস্তুটাকে সোজা নিচের দিকে টানছে, আর দ্বিতীয়টা হলো টেবিলের পৃষ্ঠ থেকে আসা অভিলম্ব বল বা নর্মাল ফোর্স, যেটা বস্তুটাকে উপরের দিকে ঠেলে ধরে রেখেছে। এই দুটো বল একে অপরকে কাটাকাটি করে দিচ্ছে বলেই তো বস্তুটা স্থির আছে। বেশ, তাহলে এখন আসছে আসল প্রশ্নটা। আমরা অনেকেই স্কুল থেকে নিউটনের তৃতীয় সূত্রটার কথা জানি, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে মহাকর্ষ বল আর অভিলম্ব বল, এরা কি সেই ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া? আমাদের সাধারণ বুদ্ধি কি বলে? বলে হ্যাঁ, অবশ্যই, একটা নিচের দিকে টানছে আর একটা ওপরের দিকে ঠেলছে, আর দুটোই সমান। কিন্তু মজার ব্যাপার হলো, পদার্থবিজ্ঞানের চোখে সঠিক উত্তরটা হলো না। আর এটাই হলো আজকের ধাঁধা। কেন না? এই উত্তরটা খুঁজে বের করার জন্যই আমাদের পদার্থবিজ্ঞানের ভাষাটা একটু বুঝতে হবে। তো এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের আগে পদার্থবিজ্ঞানের ভাষাটা একটু শিখে নিতে হবে। চলুন তাহলে সেই ভাষার কিছু মূল নিয়মকানুন জেনে নেওয়া যাক। পদার্থবিজ্ঞানে আমরা যা কিছুই মাপি সেটাকেই বলা হয় ভৌত রাশি। যেমন ধরুন, বল একটা ভৌত রাশি। এর বর্ণনায় সবসময় দুটো জিনিস থাকতেই হবে, একটা সাংখ্যিক মান যেমন 5 আর একটা একক যেমন নিউটন। এই দুটো ছাড়া কোনো ভৌত রাশির বর্ণনা আসলে সম্পূর্ণই হয় না। যে কোনো ভাষার যেমন একটা বর্ণমালা থাকে, ঠিক তেমনি পদার্থবিজ্ঞানেরও একটা বর্ণমালা আছে। এই বর্ণমালা হলো মাত্র 7টা মৌলিক এসআই একক, যেমন ধরুন মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। ভাবা যায় পদার্থবিজ্ঞানের এত বিশাল জগৎটাকে শুধুমাত্র এই কয়েকটি মৌলিক একক দিয়ে বর্ণনা করা হয়। বর্ণমালা দিয়ে যেমন আমরা শব্দ বানাই, ঠিক সেভাবেই এই মৌলিক এককগুলো মিলিয়ে তৈরি হয় লব্ধ একক। যেমন বলের একক যে নিউটন, সেটা আসলে কিলোগ্রাম, মিটার আর সেকেন্ড, এই 3টি মৌলিক একক মিলিয়েই তৈরি হয়েছে। এই লব্ধ এককগুলো ব্যবহার করে আমরা কাজ বা ক্ষমতার মতো আরও জটিল ধারণাগুলো প্রকাশ করি। শুধু ভাষা শিখলেই তো হয় না, তার ব্যাকরণও জানতে হয়, তাই না? পদার্থবিজ্ঞানেরও কিন্তু একটা নিজস্ব ব্যাকরণ আছে, আর এই ব্যাকরণটাই নিশ্চিত করে যে সমীকরণগুলো যেন অর্থপূর্ণ হয়। একে আমরা বলি ডাইমেনশনাল অ্যানালাইসিস বা মাত্রিক বিশ্লেষণ। আর এই ব্যাকরণের সবচেয়ে জরুরি নিয়মটা হল সমীকরণের সমসত্বতা। ব্যাপারটা খুবই সোজা। আপনি যেমন আপেলের সাথে আপেলই যোগ করতে পারেন, কমলা নয়। ঠিক তেমনি পদার্থবিজ্ঞানেও দূরত্বের সাথে শুধু দূরত্বই যোগ করা যায়, সময় নয়। শুনতে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই নিয়মটা বিজ্ঞানীদের জন্য একটা অসাধারণ শক্তিশালী টুল। ভাবুন তো, একটা নতুন সমীকরণ আবিষ্কার হলে কোনো পরীক্ষা করার আগেই বিজ্ঞানীরা শুধু কাগজ কলমে এককগুলো মিলিয়েই বলে দিতে পারেন যে সমীকরণটা আদৌ ঠিক হতে পারে কিনা। তো আমরা তো পদার্থবিজ্ঞানের একদম নিখুঁত নিয়মগুলোর কথা জানলাম, কিন্তু বাস্তব পৃথিবীটা তো আর এত নিখুঁত না, তাই না? এখানে যখনই আমরা কিছু মাপতে যাই, তখনই একটা সমস্যা দেখা দেয়, আর সেটা হলো পরিমাপের ত্রুটি। কোনো পরিমাপই আসলে 100% নিখুঁত হয় না। এই ভুলগুলো মূলত 2 রকমের হয়। একটা হলো সুশৃঙ্খল বা সিস্টেম্যাটিক এরর। এটা সাধারণত যন্ত্রের সমস্যার কারণে হয়, আর সব পরিমাপকে একই দিকে ভুল দেখায়, হয় সবসময় একটু বেশি, নয়তো সবসময় একটু কম। আর অন্যটা হলো এলোমেলো বা র্যান্ডম এরর, যেটা নানা রকম অনিয়মিত কারণে ঘটে, আর পরিমাপগুলোকে একটা গড় মানের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর এই সব ত্রুটি কমানোর জন্যই বিজ্ঞানীরা ভার্নিয়ার ক্যালিপার বা মাইক্রোমিটারের মতো এত সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করেন। এই যন্ত্রগুলো বানানোই হয়েছে যাতে পরিমাপটা যতটা সম্ভব নিখুঁত করা যায়। এখানেই দুটো খুব ইন্টারেস্টিং শব্দ চলে আসে: নির্ভুলতা বা অ্যাকুরেসি আর যথার্থতা বা প্রিসিশন। নির্ভুলতা মানে হল আপনার মাপা মানটা আসল মানের কতটা কাছে,
আর যথার্থতা মানে হলো আপনি যদি বারবার মাপেন তাহলে সেই মাপগুলো একে অপরের কতটা কাছাকাছি। আচ্ছা, আমরা পদার্থবিজ্ঞানের ভাষা আর তার পরিমাপের জগৎ নিয়ে তো অনেক কিছুই জানলাম। এখন সময় হয়েছে আমাদের সেই শুরুর ধাঁধাটায় ফিরে যাওয়ার। চলুন এই নতুন জ্ঞান দিয়ে এবার রহস্যটার সমাধান করা যাক। প্রশ্নটা মনে আছে তো? টেবিলের ওপর থাকা বস্তুর মহাকর্ষ বল আর অভিলম্ব বল কি ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া? চলুন এবারের ফাইনাল উত্তরটা বের করা যাক। উত্তরটা লুকিয়ে আছে নিউটনের তৃতীয় সূত্রের একটা খুব জরুরি নিয়মে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় একই প্রকৃতির হতে হয়। মানে মহাকর্ষ বলের প্রতিক্রিয়া কেবল একটা মহাকর্ষ বলই হতে পারে, অন্য কিছু নয়। তাহলে দেখুন, আপেলের ওপর পৃথিবীর যে মহাকর্ষ বল, এটা যদি ক্রিয়া হয়, তার প্রতিক্রিয়া হলো পৃথিবীর ওপর আপেলের মহাকর্ষ বল। অন্যদিকে টেবিলটা আপেলকে যে অভিলম্ব বল দিচ্ছে, এটা ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হলো আপেলটাও টেবিলের উপর ঠিক ততটাই বল দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? মহাকর্ষ বল আর অভিলম্ব বল দুটো একদম আলাদা ধরনের বল। এরা একে অপরকে ব্যালেন্স করছে ঠিকই, কিন্তু এরা কোনোভাবেই ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া নয়। এই যে আমরা এত সহজে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করতে পারলাম, এর পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। আর সেটা হলো সারা পৃথিবীর বিজ্ঞানীরা একটা সাধারণ ভাষায় কথা বলতে রাজি হয়েছেন। আর সেটাই হলো এই এসআই একক। এই স্লাইডের উদ্ধৃতিটি যেমনটা বলছে, এই সাধারণ ভাষা ছাড়া বিশ্বজুড়ে বিজ্ঞান আর প্রযুক্তির এমন অগ্রগতি হয়তো সম্ভবই হতো না। তো আমরা দেখলাম যে পদার্থবিজ্ঞান আমাদের এই বাস্তবতাকে বর্ণনা করার জন্য একটা দারুণ শক্তিশালী ভাষা তৈরি করেছে। এটা আমাদের বলে দেয় জগৎটা কিভাবে কাজ করে। কিন্তু এটাকে আমাদের কখনো বলে যে জগৎটা কেন ঠিক এভাবেই কাজ করে? এই প্রশ্নটা কিন্তু পদার্থবিজ্ঞানের সীমানা পেরিয়ে হয়তো দর্শনকে ছুঁয়ে যায়। আর এখানেই হয়তো চিন্তার আসল মজাটা শুরু হয়, তাই